শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর বিষয়ে খতিয়ে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর। শুল্ক চুক্তির ভবিষ্যৎ নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে চলতি সপ্তাহেই বৈঠক। পুলিশের উচ্চ পর্যায়ে রদবদল হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। 12 মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে চূড়ান্ত হবে স্পিকার, ডেপুটি স্পিকার। তিস্তা প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্তের অপেক্ষায় চীন। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে আগ্রহী ভারত। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তান সহ 3 দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ। পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য। শিক্ষা খাতে দুর্নীতি চলবে না, মতবিনিময়ে মন্ত্রী প্রতিমন্ত্রী। 4র্থ শ্রেণী থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার ঘোষণা। এবং ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের জেরে গুলিবিদ্ধ অন্তত 5। নারায়ণগঞ্জে ফাঁকা গুলি ছুড়ে এজেন্ট ব্যাংকিং প্রতিনিধির 3 লাখ টাকা ছিনতাই। স্বাগত। এখন সন্ধ্যায় পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমরা দুজন, আমি লাইবা জান্নাত এবং আমি নাজমুস সাকিব। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল কবে নাগাদ চালু করা যায় সে বিষয়ে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমান প্রতিমন্ত্রী জানিয়েছেন, প্রকল্পের অগ্রগতির খোঁজখবর নিয়ে এ নির্দেশ দেন তিনি। এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন সৌদি রাষ্ট্রদূত। এ সময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হবে বলে আশা করেন তারেক রহমান। বিস্তারিত হাসিব বিল্লার প্রতিবেদনে। সরকার গঠনের পর একের পর এক আন্তঃমন্ত্রণালয় সভা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেটির ধারাবাহিকতায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নিয়ে রোববার সচিবালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে থার্ড টার্মিনাল চালুর বিষয়ে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। কবে নাগাদ এটা তো বলা যাবে না, এটা তো এখন আজকে আলাপ আলোচনা হলো, ইনভেস্টিগেশন হবে, কিভাবে এটাকে আমরা তাড়াতাড়ি করতে পারি সেটা নিয়ে কাজ চলছে। এখন নির্দিষ্ট কোনো টাইম দেওয়া যাবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছে এটাকে যাতে সামনে চালু করা যায় সে ব্যাপারে উনি চেষ্টা করছে। পরে কয়েকটি মন্ত্রণালয়ের মন্ত্রী ও রাজনৈতিক উপদেষ্টাদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী 12 মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে। এই অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমেই সংসদ অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি। সেটা নির্ধারণ হয়েছে 12 তারিখে মার্চের। সেই অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবে এবং ইন্টারিম গভর্নমেন্টের আমলে যে সমস্ত অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে সেগুলো উপস্থাপন করা হবে, সুপ্রস্তাব হবে প্রথামাফিক এবং রাষ্ট্রপতির ভাষণ হবে। এ সময় পুলিশের উচ্চ পর্যায়ে কিছু রদবদল হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমি এটা খোঁজ নিতে বলেছি, তদন্ত করে আমাদেরকে রিপোর্ট সাবমিট করতে বলেছি। যদি সেরকম কিছু হয় এটা আমরা এই সমস্ত বিষয়ে কঠোর ব্যবস্থা নেব। এদিকে বাণিজ্য সচিব বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে করা শুল্ক চুক্তির ভবিষ্যৎ নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে চলতি সপ্তাহে অনলাইনে বৈঠকে বসবে বাংলাদেশ। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। সৌদি সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন সৌদি রাষ্ট্রদূত। বাংলাদেশ সৌদি আরবের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে নতুন উচ্চতায় উন্নীত হবে বলেও আশা করেন প্রধানমন্ত্রী। হাসিব বিল্লাহ, এখন ঢাকা। সবার আগে বাংলাদেশ নীতিকে স্বাগত জানিয়েছে চীন। একই সঙ্গে তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়নে আগ্রহ জানিয়ে বাংলাদেশের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে দেশটি। এদিকে ঢাকা দিল্লির ঐতিহাসিক সম্পর্ক আরও এগিয়ে নিতে সদিচ্ছার কথা জানিয়েছে ভারতও। রোববার দুপুরে ভারত, চীন ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে দেখা করেন পাকিস্তানের হাইকমিশনার এবং সৌদি রাষ্ট্রদূত। নতুন সরকারের সঙ্গে সহযোগিতা জোরদারের আশাবাদ জানান তারা। বিস্তারিত দেখুন সুলতানা স্বর্ণার প্রতিবেদনে। রবিবার বিভিন্ন দেশের হাইকমিশনার ও রাষ্ট্রদূতদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করে ব্যস্ত সময় পার করেন নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন চীনের রাষ্ট্রদূত। নতুন সরকারের সবার আগে বাংলাদেশ নীতিতে পাশে থাকবে বেইজিং মন্তব্য করে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে চীনের সম্পর্কে কোনো তৃতীয় দেশের হস্তক্ষেপ মানবে না দেশটি। China supports Bangladesh in pursuing its Bangladesh First policy and playing an even more prominent role in international and regional affairs. China stands ready to carry forward cooperation in all sectors with the new government of Bangladesh. Our cooperation are not target for any third party and should not be affected by any foreign forces. So any attempt to undermine our cooperation with Bangladesh or any South Asian countries were doomed to failure. বিকেলে বৈঠক শেষে ভারতের সঙ্গে ঐতিহাসিক বন্ধুত্ব এগিয়ে নিতে দেশটির আকাঙ্ক্ষার কথা নতুন সরকারকে জানান হাই কমিশনার। এছাড়া ঢাকা দিল্লির সম্পর্কের ক্ষেত্রে জনগণ কেন্দ্রিক আলোচনা হয়েছে, যার মধ্যে ভিসাও রয়েছে বলে জানান প্রণয় ভার্মা। That we want to strengthen our people-centric cooperation in all domains, working together in a positive, constructive and forward-looking manner and based on our mutual benefit and mutual interest. এছাড়াও বিকেলে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দারও। সকালে সাক্ষাৎ করেন সৌদির রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফের এইচ বিন আবিয়া। সুলতানা স্বর্ণা, এখন ঢাকা। শিক্ষা খাতে কোনো দুর্নীতি হবে না এবং কাউকে দুর্নীতি করতে দেয়া হবে না বলে সাফ জানালেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন এবং প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তারা বলেন, শিক্ষকদের দাবি দাওয়া নিয়ে আর রাজপথে নামতে হবে না। 3 ক্যাটাগরির শিক্ষা ব্যবস্থাকে এক কাঠামোতে আনার পরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রী। এদিকে দিনের শুরুতে শিক্ষামন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। অন্যদিকে নতুন শিক্ষাক্রমে 4র্থ শ্রেণী থেকেই খেলাধুলা বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আরো জানাচ্ছেন হোসেন জাহিদ। রোববার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সাথে মতবিনিময় সভায় অংশ নেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন এবং প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সভায় শিক্ষক নেতারা তাদের নানা দাবি দেওয়া ও অভাব অভিযোগের কথা তুলে ধরেন। বৈঠক শেষে শিক্ষামন্ত্রী বলেন, এখন থেকে দাবি দেওয়া নিয়ে শিক্ষকদের আর রাজপথে নামতে হবে না। দুর্নীতির ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের জিরো টলারেন্স নীতির কথাও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী। একই সাথে আশ্বাস দেন শিক্ষকদের প্রকৃত মূল্যায়নের। বাজেট অ্যালোকেশনের বিষয় রয়েছে, এটা আমরা পর্যালোচনা করব। আপনাদের দাবি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করা হবে। আমরা দুর্নীতি করি না, করব না, করতে দেব না। আমিও করি না, আমার প্রতিমন্ত্রী করে না। আমরা দুইজনে শপথ করেছি করব না, কিন্তু আরেকটা শপথ আমাদের আছে, করতে দেব না। এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, শিক্ষাকে আর রাজনীতিকরণ করতে দেবে না শিক্ষা মন্ত্রণালয়। 3 ক্যাটাগরির শিক্ষা কারিকুলামে সামঞ্জস্য আনতে উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। প্রথম একটা জিনিস আমরা একদম সবসময় নজরে রাখবো, করাপশন ফ্রি আমাদের এডুকেশন ব্যবস্থা। আমরা স্বৈরাচারী আমলে দেখেছি, যেটা আজকে আপনারাও আপনাদের বক্তব্যে বলেছেন, যে ধরে ধরে স্কুল কলেজ থেকে শুরু করে প্রত্যেকটা অধিদপ্তর, প্রত্যেকটা বোর্ড, প্রত্যেকটা জায়গায় চাপরাশি পর্যন্ত পলিটিসাইজড হয়েছে। এইটা আমরা হইতে দিব না। এদিন সকালে শিক্ষামন্ত্রীর মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। এদিকে নতুন শিক্ষাক্রমে 4র্থ শ্রেণী থেকেই খেলাধুলা বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আগামীর বাংলাদেশে আমরা জাতীয় যে শিক্ষাক্রম আমাদের 4র্থ শ্রেণী থেকে আমরা আমাদের খেলাধুলাকে বাধ্যতামূলক করতে চাই এবং সেই বিষয়গুলো নিয়ে আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা বলে, শিক্ষামন্ত্রী প্রতিমন্ত্রীর সাথে কথা বলে আমরা সেটা নিশ্চিত করব ইনশাআল্লাহ। এনএসসিতে ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে বৈঠক শেষে প্রতিমন্ত্রী আরও জানান, দেশের সব উপজেলায় ক্রীড়া কর্মকর্তা নিয়োগ দেবে মন্ত্রণালয়। সেই শুরুটা আমরা করতে চাই। হোসেন জাহিদ, এখন ঢাকা। রাজধানীর উত্তরায় চেতনানাশক দিয়ে গৃহকর্ত্রী আয়শা আক্তার হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে পুলিশ। পাশের ভবনের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে গৃহকর্মী বিলকিসকে গ্রেপ্তার করেছে পিবিআই। বৃহস্পতিবার গাজীপুর থেকে তাকে আটক করা হয়। বিস্তারিত প্রতিবেদনে।
গেল মঙ্গলবার রাত ৮টায় উত্তরা ৭ নম্বর সেক্টরের একটি ভবনের ৬ তলার একটি ফ্ল্যাট থেকে স্বামী স্ত্রীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আয়েশাকে মৃত ঘোষণা করে। গৃহকর্তা আনোয়ার হোসেন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ওই দম্পতির সঙ্গে তাদের ছোট ছেলে ও পুত্রবধূ থাকলেও তারা সে সময় বাসায় ছিলেন না। ঠিক মাগরিবের পরে আমার বড় ভাই কল দিয়ে মানে কান্না অবস্থা, আমি খালি এটুকু শুনতে পেরেছি যে আব্বু উল্টাপাল্টা কথা বলছে, কথা এলোমেলো বলছে, আম্মু খাটে অবচেতন অবস্থায় আছে, মানে শুয়ে আছে, হাত পা শক্ত হয়ে আছে, ঠোঁট কালো হয়ে আছে। ঘটনার মাত্র ৩ দিন আগে গৃহকর্মী বিলকিস ওই বাসায় কাজ নেয়। সন্দেহের তীর তার দিকেই। ধারণা করা হয় গৃহকর্মী চায়ের সঙ্গে চেতনানাশক মিশিয়েছিল। এরপর সন্দেহভাজনকে ধরতে কাজ শুরু করে পুলিশ। ঘটনা 2 দিন পর গাজীপুর থেকে তাকে আটক করা হয়। এ নিয়ে রোববার সকালে মেট্রো উত্তর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পিবিআই। জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন যে পানির সাথে সে এই ট্যাবলেট গলিয়ে 10টা ট্যাবলেট গলিয়ে সে এগুলাকে গৃহকর্ত্রী এবং তার হাজব্যান্ডকে খাইয়েছে, এবং আমরা তার ব্যাগের ভিতর থেকে ওই ট্যাবলেটের স্ট্রিপটা পেয়েছি, খালি স্ট্রিপটা। পাশের ভবনে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এগোতে থাকে পিবিআই। অভিযুক্ত বিলকিসের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় 5টি মামলা রয়েছে বলেও জানায় তারা। আমরা যখন বিভিন্ন মামলা পর্যালোচনা করে এই সেম ধরনের যে মামলাগুলা ঢাকা সিটিতে, আমরা এই মামলাগুলা পর্যালোচনা করতে গিয়ে অনেকগুলো ছবি আসে। তার ভিতর সেই ছবিগুলা আমরা বাদীপক্ষকে দেখানোর পরে এক পর্যায়ে কিন্তু ভিকটিমের যে পুত্রবধূ সে চিৎকার করে বলে ওঠে যে এই মেয়েটাই তো আমাদের বাসায় আসছিল, এই মেয়েটাই তো আমাদের বাসায় এসেছিল। গৃহকর্মীকে নিয়োগ দেওয়ার সময় পরিবারটি এনআইডি বা কোনো পরিচয়পত্র নেয়নি। তার কোনো মুঠোফোন নম্বরও ছিল না। অন্য যে মামলাগুলো হয়েছে সেগুলোতে। আতিক মেজবালগ্ন, এখন ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেয় গ্রামবাসীকে লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এতে গুলিবিদ্ধ হয়েছেন অন্তত 5 জন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, নবীনগরের মেঘনায় সামিউল ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান বালুমহাল ইজারা নিয়ে বালু উত্তোলন করছে, কিন্তু নির্দিষ্ট সীমা ছেড়ে অবৈধভাবে চরলাপাং এলাকা থেকে বালু তোলা শুরু করে তারা। এতে চরলাপাং গ্রামের কৃষি জমি সহ আশপাশের এলাকায় ভাঙনের ঝুঁকি তৈরি হয়। সকালে আবারও বালু উত্তোলন করতে গেলে বাধা দেন গ্রামবাসী। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে পার্শ্ববর্তী জেলা নরসিংদীর রায়পুরার মির্জাচর এলাকা থেকে স্পিডবোট ও নৌকায় করে আসা একদল দুর্বৃত্ত গ্রামবাসীকে লক্ষ্য করে এলো পাতাড়ি গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন 5 জন। তাদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ, তবে এই ঘটনায় তাৎক্ষণিক কাউকে আটক করা যায়নি। নারায়ণগঞ্জে ফাঁকা গুলি ছুড়ে মোবাইল ব্যাংকিং প্রতিনিধির প্রায় 3 লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। দুপুরে বন্দর উপজেলার লক্ষণখোলা এলাকার এই ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার বিকাশ এজেন্ট জানান, সকালে বাসা থেকে অফিসে যাওয়ার পথে 2 জন দুর্বৃত্ত তার পথ রোধ করে। এ সময় বুকে পিস্তল ঠেকিয়ে তার কাছে থাকা 2,92,000 টাকা ছিনিয়ে নেয়। পরে ফাঁকা গুলি ছুড়ে মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। ডাকাতির না, আমার কানে আসছে ছিনতাই ঘটছে শুনছি। এখন আমার অফিসার গেছে, ডিটেলটা পরে জানতে পারবো। পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশ গঠনে কথা কম বলে কাজ বেশি করতে হবে। দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো নিজ দপ্তরে অফিস করে তিনি বলেন, কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণে কাজ শুরু হয়ে গেছে। রোববার দুপুরে আগারগাঁও পরিকল্পনা মন্ত্রণালয়ের নিজ দপ্তরে আসেন তিনি। এ সময় তাকে স্বাগত জানান পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব SM শাকিল আখতার সহ কর্মকর্তারা। এদিকে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, আগের প্রকল্পগুলো যাচাই বাছাই করে পরিকল্পনা সাজাতে হবে। আপনাদের চিন্তা করার কিছু নাই, টাইম টু টাইম যা বলে সব কিছু বলা হবে। এইবার তো আসলাম, লেট মি সেটেল ডাউন, রিভিউ করি, কথা বলি, তারপরে কথা বলতে সুবিধা হবে। বস্তুনিষ্ঠ সংবাদ ছাড়া just for the sake of something, I don't say anything. আপনারা তো আমাকে ভালো করে জানেন।
জুলাই কারফিউ দিয়ে ছাত্র জনতাকে হত্যার উস্কানি সহ মানবতা বিরোধী অপরাধে আনিসুল হক এবং সালমান এফ রহমানের বিরুদ্ধে দুজনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। বিচারপতি গোলাম মর্তজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই সাক্ষ্য গ্রহণ হয়। মিরপুর 10 নম্বরে পুলিশের গুলিতে পা হারানো ইমরান ও শহীদ সিফাতের বাবা কামাল হাওলাদার সাক্ষ্য দেন। মামলার পরবর্তী সাক্ষ্য 3রা মার্চ। এদিকে যাত্রাবাড়িতে পুলিশ কর্মকর্তার ছেলে ইমাম হোসেন তাইম হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 11 জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে সূচনা বক্তব্য সাক্ষ্য গ্রহণ 29 মার্চ। এছাড়া কল্যাণপুরের জাহাজ বাড়িতে জঙ্গি সাজিয়ে 9 জনকে হত্যা মামলায় শেখ হাসিনা সহ 6 পলাতক আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। এ মামলার পরবর্তী শুনানি 8 মার্চ। ঈদ উল ফিতরকে সামনে রেখে ধীরে ধীরে জমতে শুরু করেছে রাজধানীর শপিং মলগুলো। অনেকে আগেভাগে সেরে নিচ্ছেন কেনাকাটা। এ নিয়ে আরও জানাতে রাজধানীর মৌচাক এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার জামান পুলক। জানতে চাই যে এবার ঈদ মৌসুমে নতুন কি পোশাক এসেছে মার্কেটে এবং ক্রেতার ভিড় এখন কেমন দেখছেন? সাকিব, পবিত্র রমজান পাশাপাশি ঈদ উল ফিতরের যে কেনাকাটা সেটির কিন্তু প্রস্তুতিও কিন্তু চলমান রয়েছে। আজকে দুপুর থেকে আমরা দেখেছি, আজকে যেহেতু চতুর্থ রোজা এবং এই আজকে রোজার যে শুরু মানে বলা চলে যে পবিত্র রমজান মাসের শুরুর দিকেও কিন্তু আমরা দেখতে পেরেছি যে ক্রেতাদের কিছু কিছু জায়গায় আনাগোনা আমরা দেখেছি। যেমন যদি বলি যে সবচেয়ে জনপ্রিয় স্থানগুলো যেমন নিউ মার্কেট, তারপর এইসব এলাকাগুলোতে কিন্তু আমরা ভিড় লক্ষ্য করলেও আমরা যে শপিং মলগুলো যেগুলো রয়েছে রাজধানীর বিভিন্ন জায়গায় শপিং মল, সেগুলোতে কিন্তু তেমন ক্রেতাদের উপস্থিতি আমরা দেখছি না। আমরা দুপুরবেলা দেখেছি, বিকেলও দেখেছি এবং এখন ইফতারের পরও আমরা যেটি দেখছি যে প্রায় বলা চলে যে ক্রেতাদের উপস্থিতি নেই। বিক্রেতারা যারা আছেন তারা বলছেন যে এবার কিন্তু তারা বিভিন্ন ধরনের কালেকশন তারা নিয়ে এসেছেন, পাকিস্তানি থেকে শুরু করে ইন্ডিয়ান, চাইনিজ সব ধরনের পোশাক কিন্তু তারা ইম্পোর্ট করেছে, নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই। আমরা মূলত এখন বর্তমানে ছেলেদের বা পুরুষদের যে সেকশন রয়েছে সেখানে রয়েছে, সেখানে যারা বিক্রেতারা আছে তারা বলছেন যে এবার জিন্সের থেকে শুরু করে সবচেয়ে বেশি চাহিদা টি শার্ট বা শার্টের ক্ষেত্রে। এর পাশাপাশি ঈদ উল ফিতরে পুরুষদের সবচেয়ে বেশি চাহিদা থাকে পাঞ্জাবিতে। তো এবার বিভিন্ন ধরনের কালেকশনের পাঞ্জাবিও তারা নিয়ে এসেছেন এবং তারা বলছেন যে ভালো মানের যে পোশাক, ভালো মানের পাঞ্জাবি বা টি শার্ট, জিন্স প্যান্ট, এগুলো মূলত শুরু হচ্ছে 2000 থেকে এবং সর্বোচ্চ যাচ্ছে কিন্তু 5000-এর মতো। এছাড়া নারীদের ক্ষেত্রে যদি বলি তাহলে শাড়ি থেকে শুরু করে 3 পিস এই ধরনের পোশাকই কিন্তু তারা প্রাধান্য দিচ্ছেন এবং তারা বলছেন যে পাকিস্তানি যে ড্রেসগুলো রয়েছে বা চাইনিজ যেগুলো ইম্পোর্টেড, সেগুলো এবার ডলার রেট বা ইম্পোর্টের সমস্যা জটিলতার কারণে কিন্তু এবার একটু যে দামটি বৃদ্ধি পেয়েছে এবং তারা বলছেন যে 5000 থেকে এবং 30,000-এর মতো কিন্তু তারা বলছেন যে এই দামটি বৃদ্ধি পাচ্ছে। তো মূলত এই ছিল আমার কাছে সাকিব মৌচাক মার্কেট থেকে ঈদ কেনাকাটার সর্বশেষ। ঈদের কেনাকাটার খবর জানাচ্ছিলেন পুলক। রোজার শুরুতেই সাগরকন্যা খ্যাত জেলা পটুয়াখালীতে বেড়েছে প্রসাধনী বিক্রি। দোকানগুলোতে বাড়ছে ভিড়। ক্রেতাদের পছন্দ হিসেবে পরিচিত পেয়েছে দেশীয় পণ্যের ব্র্যান্ডগুলো। জসিম পারভেজের তথ্য ছবিতে প্রতিবেদন। তিন 3221 বর্গ কিলোমিটার আয়তনের পটুয়াখালী জেলা আধুনিক শহরে পরিণত হয়েছে। আসন্ন ঈদকে কেন্দ্র করে ক্রেতাদের কেনাকাটায় জমে উঠেছে সকল প্রসাধনী বাজার। পৌর শহরের নিউ মার্কেট, সদর রোড মার্কেট ও সুপার শপ সহ জেলার 8টি উপজেলার দোকানগুলোতে বেড়েছে কেনাবেচা। বিদেশি পণ্যের তুলনায় এবারে দেশি পণ্যের চাহিদা বেশি। ছোটবেলা থেকে যখন ব্যবহার করছি, ছোটবেলা থেকে মমতাজের জিনিসগুলো ব্যবহার করি। দেশীয় পণ্য দুই হচ্ছে গুণগুণ ভালো। আমার পরিচিত যারা আছে তারা সবাই মানে এটাকে সাজেস্ট করছে যে মমতাজের প্রোডাক্টটা ভালো। ব্যবসায়ীরা বলছেন ঈদকে কেন্দ্র করে মেহেদি, লিপস্টিক, ফেস ওয়াশ সহ সব ধরনের প্রসাধনী সাশ্রয়ী দাম ও মান ভালো থাকায় বাড়ছে বিক্রি। সব প্রোডাক্টই বেসিক্যালি খুব ভালো। তার ভিতরে আপনার ফেস ওয়াশ, মেহেদি, তারপরে স্ক্রাব। মমতাজের প্রোডাক্ট দেশি হিসেবে খুব ভালো চলে। সবাই মোটামুটি অনেক আস্থা নিয়েই প্রোডাক্টটা ক্রয় করে। দেশীয় প্রসাধন সামগ্রীর গুণগত মান ধরে রাখলে এর চাহিদা আরও বৃদ্ধি পাবে বলে জানান সংশ্লিষ্টরা। এখন পটুয়াখালী।
জানাবো খেলার খবর। অস্ট্রেলিয়ায় সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশের নারী জাতীয় দল। স্থানীয় সময় সকাল 8টা থেকে 10টা পর্যন্ত চলে অনুশীলন। দিনের শুরুতে আবহাওয়া কিছুটা ঠান্ডা এবং বৃষ্টি থাকলেও পরে অনুশীলনের জন্য অনুকূল পরিবেশ পায় পিটার বাটলারের শিষ্যরা। দ্বিতীয় দিনের অনুশীলনেও টাইগ্রেসদের বেশ আত্মবিশ্বাসী লেগেছে। অনুশীলনে প্রতিযোগিতামূলক 4 বনাম 4 এবং 6 বনাম 6 পজিশন গেম খেলা হয়, যেখানে দ্রুত ট্রান্সলেশন এবং বল নিয়ন্ত্রণের গুরুত্ব দেওয়া হয়। সেশন শেষে ফুটবলারদের 2 ভাগে বিভক্ত করে 40 মিনিটের 11 বনাম 11 ম্যাচ খেলানো হয়। অনুশীলন শেষে ক্লান্তি দূর করার জন্য আইস বাথ নেন ফুটবলাররা। আর এই ছিল এখন সন্ধ্যায়। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে যুক্ত হতে পারেন facebook.com/tv.এখন, ইউটিউবে দেখতে পারেন youtube.com/c/এখন TV।